প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীর যত্ন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার হারুনুর রশিদ ১৯৭৫ সালের জুনে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা করব। এটা অত্যন্ত কমন রোগ এবং আমরা আশা করি আমাদের দর্শকরা অনেকেই এর সম্পর্কে জানেন। তারপর আপনি যদি একটু শুরুতেই বলে নেন, একজন মানুষকে আমরা কখন ডায়াবেটিক বলবো? ডায়াবেটিস আসলে একটা মেটাবলিক ডিজিজ। তো এটা মূলত হয় যদি ব্লাডে ইনসুলিনের পরিমাণ কম থাকে অথবা ইনসুলিন যদি ঠিকমতো কাজ না করতে পারে, তখন ব্লাড থেকে ইনসুলিনটা দেহকোষে প্রবেশ করে না এবং সুগার বার্ন হয় না। ইনসুলিনের কাজটা হচ্ছে সুগার ব্লাড থেকে কোষের ভিতরে প্রবেশ করানো, যেখানে সুগার বার্ন হয়। যদি সুগার কোষের ভিতরে না প্রবেশ করে, তাহলে দিনে দিন সুগারটা ব্লাডের মধ্যে বাড়তে থাকে। কখন হলে, কোন পর্যায়ে আপনারা বলবেন যে উনি ডায়াবেটিক? হ্যাঁ, যখন ডায়াবেটিস আমরা বলবো ব্লাড টেস্ট করে, আমরা বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিডিটি বলে সংক্ষেপে। এখানে রোগীকে প্রথমে ফাস্টিং ব্লাড সুগার দিতে হয় ৮ থেকে ১৪ ঘন্টা ফাস্টিং অবস্থায় থেকে। এরপরে ব্লাড দিয়ে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হয় এবং তখন আমরা রিডিংটা দেখি। রিডিংয়ে ফাস্টিংয়ে যদি ব্লাড সুগার দেখি 6.1 এর নিচে, তাহলে সে নর্মাল। আর ব্লাড সুগার যদি 6.1 থেকে 7 এর মধ্যে থাকে, তখন আমরা তাকে প্রি ডায়াবেটিক বলি, দ্য ইম্পেয়ার্ড ফাস্টিং। মানে ডায়াবেটিস এখনো হয়নি কিন্তু হওয়ার পথে এটাকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর 7 এর উপরে যদি যায় ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তখন আমরা ডায়াবেটিস বলি। আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাডটা দেওয়া হবে, সেটা যদি 7.8 এর নিচে আসে, তাহলে আমরা বলি নর্মাল। 7.8 থেকে যদি 11.1 পর্যন্ত হয়, তখন সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এটাও প্রি ডায়াবেটিক, ডায়াবেটিসের আগের পর্যায়ে। 11.1 এর উপরে যদি যায়, তখন তো আমরা ডায়াবেটিস বলি। তো সবাই তো ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে না, কেউ কেউ হচ্ছে, এবং আমরা এটাও শুনতে পাই এর বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা চিকিৎসকদের কাছ থেকে যে দিনে দিনে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। তো একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন কেন এবং এর সংখ্যা দিনে দিনে বাড়ছে কেন? ডায়াবেটিসে ঠিকই বলছেন, প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। এর কারণটা হচ্ছে মূলত খাদ্যাভ্যাস, যেটা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। এখানে হাই ক্যালোরি ফুড ইনটেকটা হচ্ছে বেশি, যেমন বেশি পরিমাণে চর্বি জাতীয় খাবার, বেশি পরিমাণে যেগুলো ক্যালোরি থাকে সেই খাবারগুলো খাওয়া, এবং ওয়েট বেড়ে যাচ্ছে। ওজন বৃদ্ধি হওয়ার সাথে সাথে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এটা টাইপ 2 ডায়াবেটিসের কথা বলছেন? টাইপ 2 ডায়াবেটিস এটা। এবং যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুবই জরুরি। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, মুভমেন্ট কম, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এবং স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেস যেসব কে অ্যাভয়েড করতে হবে। স্ট্রেস একটা বড় ফ্যাক্টর, চাপ বাড়ে এরকম অবস্থায়। জি, এটা। আর ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট বিষয়। ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। এটা মূলত টাইপ 2 ডায়াবেটিসের জন্য আপনি যেটা বলছেন। আর টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে যদি ইনসুলিন তৈরি না হয়। প্যানক্রিয়াস নামে একটা গ্ল্যান্ড আছে মানুষের শরীরে, তো প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। কোনো কারণে যদি বিটা সেলের ড্যামেজ হয়, তাহলে ইনসুলিন তৈরি হয় না এবং তখন ইনসুলিনের অভাবে ব্লাড সুগার বেড়ে যায়। সেটা টাইপ 1 ডায়াবেটিস। এটা সাধারণত চিলড্রেন এবং ইয়াং যারা পিপুল, এটা বিলো 30 ইয়ার্স
সেই বয়সেই ধরা পড়ে। তাদের ক্ষেত্রে টাইপ 1। তো এই যে একজন মানুষ যিনি টাইপ 2 নিয়ে আমরা স্পেশালি আলাপ করব, যেটা সাধারণত 40 বা তার পরের বয়সীদের বেশি হচ্ছে, সেই একজন মানুষ তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, সেটা বুঝবেন কি করে? তার কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা, উপসর্গ কিছু ডেভেলপ করে ডায়াবেটিস হলে, কিন্তু অনেক সময় উপসর্গ ছাড়াও ডায়াবেটিস থাকতে পারে। সেটা ধরা পড়ে অনেক সময় ইনসিডেন্টালি। দেখা যায় রুটিন ব্লাড টেস্ট করার সময় তার হাই ব্লাড সুগার, অপারেশন হবে, অপারেশনের আগে ব্লাড টেস্ট করা হলো, ডায়াবেটিস ধরা পড়লো, কিংবা অন্য রোগের কারণে পরীক্ষা দেয়া হলো, জি, দেখা গেল তার ডায়াবেটিস আছে। জি জি, অন্য রোগ নিয়ে আসলো, তখন দেখা গেল যে পরীক্ষা করে ডায়াবেটিস, সেরকম হয়। এটার জন্য আসলে যে দরকার হচ্ছে স্ক্রিনিং করা, কারণ আর্লি ডিটেকশন ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ এবং কমপ্লিকেশনগুলো যদি আমরা প্রিভেন্ট করতে চাই বা ডিলে করতে চাই, তাহলে আর্লি ডায়াবেটিস ডিটেকশন খুবই জরুরি। এবং সেক্ষেত্রে যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রামগুলোর আওতায় নিয়ে আসি, বিশেষ করে অ্যাডাল্ট যারা আছে ওভার 40 ইয়ার্স এবং প্রেগনেন্ট মা যারা আছেন, তাদেরকে যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসি, তাহলে আর্লি ডিটেকশন সম্ভব। স্ক্রিনিং কতদিন পর পর করা সাজেস্ট করেন? এটা আফটার 40 ইয়ার্স প্রথমে দেখতে হবে ডায়াবেটিস আছে কি নাই, একটা প্রোগ্রাম হলো। যদি নর্মাল থাকে তাহলে 3 বছর পর পর রিপিট করা। একজন মানুষের ডায়াবেটিস হয়ে যায় যদি, তখন তার করণীয় কি? একবার ডায়াবেটিস হলে সেটা তো সারা জীবনে আর ভালো হবে না। তার ডায়াবেটিস নিয়ে আমরা এত চিন্তিতই বা কেন? সমস্যাটা কি হলে? হ্যাঁ, ডায়াবেটিস আসলে লাইফ লং ডিজিজ, এটা ট্রিটমেন্ট কিউরেবল না। তবে ডায়াবেটিস কন্ট্রোলটা খুব জরুরি। এই জন্য ব্লাড সুগার যদি খুব বেশি থাকে, তাহলে বিভিন্ন ধরনের অর্গান, বিশেষ করে ব্রেন, চোখ, হার্ট, কিডনি, পা খুব ক্ষতিগ্রস্ত হয় এবং ডিসেবিলিটি বেড়ে যায়। তো সেই জন্য সেটাকে যদি আমরা রোধ করতে চাই, তাহলে ডায়াবেটিসের ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোলে রাখার উপায় কি? কি করব? প্রথমত হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটাই মূলত সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে। এখানে ডায়েটের মধ্যে হচ্ছে খেতে হবে যেগুলা আর মধ্যে রিফাইন্ড সুগার নাই। রিফাইন্ড সুগার হচ্ছে গ্লুকোজ, চিনি বা সফট ড্রিঙ্কস যেগুলো আছে, চকলেট, কেক, এইসব খাবারগুলোকে মানে থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি হচ্ছে ফাইবারযুক্ত খাবার, আঁশযুক্ত খাবারগুলো বেশি খেতে হবে, যাতে ব্লাড সুগারটা খুব তাড়াতাড়ি বেড়ে না যায়, খাওয়ার পরে অ্যাবজর্পশন না হয়। সেই জন্য ফাইবারযুক্ত খাবারগুলো খেতে হবে। আর লো ফ্যাট, চর্বির পরিমাণ কমাইতে হবে। আর প্রোটিন জাতীয় খাবার পরিমিত খাবে, যতটুকু দরকার সেটা খেতে পারবে। এটা বলছেন আপনি খাবার দাবার বা ডায়েটের বেলায়। ডায়াবেটিসের চিকিৎসায় আপনারা কমনলি বলে থাকেন যে 3D ফলো করা, ডায়েট, ডিসিপ্লিন এবং এটার সঙ্গে প্রয়োজন হলে ড্রাগ। ডিসিপ্লিনের বেলায় কি করব? লাইফস্টাইল মডিফিকেশন কি ধরনের দরকার? ডিসিপ্লিন হচ্ছে সব কিছুই রুটিনলি করতে হবে। খাবারটা সময় মতো খেতে হবে, তারপরে ঘুমানো খুব মানে একদম রেগুলার ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। এবং স্ট্রেস, যে ধরনের মানসিক চাপ, সেটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবং তাকে রেগুলারলি ব্লাড সুগারটাকে মনিটরিং করতে হবে। এখন তো ব্লাড সুগার মনিটরিং করা খুব সহজ, কারণ বাসায় বসেই করা যায়। বাসায় গ্লুকোমিটারের মাধ্যমে এটা করা যায়। এবং খেয়াল রাখতে হবে যে ব্লাড সুগার কন্ট্রোলের একটা টার্গেট আছে, সেটা যেন সবসময় থাকে। যেমন এই ডিসিপ্লিনের মধ্যে আরেকটু বিষয় শুনতে চাই, তার হাঁটা চলা, ব্যায়াম, ফিজিক্যাল মুভমেন্ট, এটা কতখানি গুরুত্বপূর্ণ? এক্সারসাইজটা খুবই জরুরি বিষয় ডায়াবেটিস রোগীদের জন্য। আমরা রিকমেন্ড করি প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা, সেটা করতে হবে। এবং মনে রাখতে হবে যে 1 সপ্তাহের মধ্যে যেন 150 মিনিটের কম না হয় এই হাঁটা। এবং 1 সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন যেন হাঁটা ছাড়া না থাকে। এতটুকু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে। যদি এর পরেও নিয়ন্ত্রণ না হয়, সেক্ষেত্রে আপনারা ওষুধ দিয়ে থাকেন। এখন অনেক আধুনিক ওষুধ আছে। তো ডিসিপ্লিন অবশ্যই করতে হবে,
তার সঙ্গে ডায়েট করতে হবে, সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ। আশা করছি আপনার এই পরামর্শ শুনে আমাদের ডায়াবেটিক রোগীরা ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা দেখাবো হচ্ছে মডিফাইড লেগ স্ট্রেচ। এই লেগ স্ট্রেচের এটা হচ্ছে মানে সুবিধা হচ্ছে যে একটা সেম টাইম আমরা যেটা করছি মানে লোয়ার ব্যাকটাকে অ্যাজাইল এবং স্ট্রং করছি, এবং এটার মেইন যে মানে এটা ফোকাস করছি হচ্ছে আমরা হ্যামস্ট্রিং মাসলকে। কারণ হ্যামস্ট্রিং মাসল যত বেশি ফ্লেক্সিবল হবে তত বেশি একটা লোয়ার ব্যাক থেকে টেনশনটা কিন্তু কমে যাবে, এবং হ্যামস্ট্রিং মাসল যত বেশি ফ্লেক্সিবল হবে আপনার কিন্তু হিপ মাসলটা ওই পরিমাণ লুজ হবে, এবং হিপ মাসল যদি লুজ থাকে লোয়ার ব্যাক মানে ইনজুরি অথবা লোয়ার ব্যাক পেইন কিন্তু সহজে আসে না। যাই দেখবে যে হিপ মাসল খুব ফ্লেক্সিবল, দেখবেন সহজে কিন্তু তাদের লোয়ার ব্যাকে খুব একটা প্রবলেম হয় না। আর যদি খুব ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাহলে দেখবেন যে খুব একটা কিন্তু হয় না, প্লাস ডিজেনারেশনও কিন্তু হয় না, কারণ মোর ব্লাড ইজ দেয়ার। এবং যেহেতু ফ্লেক্সিবল ওখানে টেনশন হওয়ার অথবা কোনো রকম ইনজুরি হওয়ার মানে জাস্ট মুভমেন্টের কোনো মানে হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। এখন দেখুন আমরা মুভমেন্টটা কীভাবে করবো। ওকে, এই অবস্থায় শুয়ে থেকে পুরো পাটা সামনে দিকে নেবে, হ্যামস্ট্রিংয়ের পিছে পাটা একদম টান দিয়ে বুকের কাছে নিয়ে আসবে। এইখান থেকে উইথ দ্য হেল্প অফ মাসকুলার স্ট্রেংথ, কিন্তু হাইপার স্ট্রেংথ না, অল্প একটু স্ট্রেংথ দিয়ে স্ট্রেচড আউট। ইয়েস, নি শুড বি স্ট্রেট। ওকে, এগেইন আপ, এগেইন আপ, এগেইন আপ। এরপরে এখানে হি উইল স্টে দেয়ার ফর 30 সেকেন্ডস। ওকে, তাতে যে জিনিসটা হবে ইয়োর বডি উইল বি মোর মোবাইল স্টেবল, এবং পেলভিক ফ্লোর মাসল উইল গো, যেটা হবে পেলভিক ফ্লোর মাসলটা কিন্তু অনেক স্ট্রং হবে, স্ট্রঙ্গার হবে ওটা। ওকে, রিল্যাক্স। ওকে, এইটা যে জিনিসটা করবেন আপনি 5 থেকে 6 সেট করবেন এবং লাস্টে 30 সেকেন্ড রেস্ট নেবেন। এটাকে আমরা বেশিরভাগই ফোকাস করছি হচ্ছে টু মেক দ্য হ্যামস্ট্রিং লুজ অ্যান্ড ফ্লেক্সিবল, এবং যেটা আমরা বলি যে হ্যামস্ট্রিং লুজ অ্যান্ড ফ্লেক্সিবল হল দ্য সেম টাইম দ্য হিপ মাসল উইল অলসো বি অ্যাক্টিভ অ্যান্ড ইট উইল বিকাম লুজ, এবং তাহলে যে জিনিসটা হবে মোর ব্লাড উইল বি ইনটু দ্য লোয়ার ব্যাক, এবং হিলিং প্রসেসটা অনেক ত্বরান্বিত হবে। আমাদের কেউ যদি হঠাৎ আগুনে পুড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। আমরা সচরাচর যে সমস্যাটার মুখোমুখি হই, পুড়ে যাওয়া, এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসা বাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি, তাছাড়া গরম পানি, বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এগুলো দিয়েও বার্ন হতে পারে। যে কোনো ধরনের পুড়ে যাওয়াতেই আমাদের প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করা, এবং পানি দিতেই থাকা বারবার করে। এক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, অনেক কিছু ছাই, অনেক কিছু লাগান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দিন, তারপর নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে তরল ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দেই, সালফাসালাজিন ক্রিম দেই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না, আপনারা প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা দিয়েই নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শুয়ে বা হেলান দিয়ে টিভি দেখা চোখের জন্য ক্ষতিকর, তাই বসে টিভি দেখার অভ্যাস করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, পিউবার্টি মেনোরেজিয়া, এত বেশি ব্লিডিং হচ্ছে বলতেও চায় না ওরা, অনেকটা লজ্জায়, দেখা গেল মাকেও বললো না বা বাসায় কাউকে বললো না, জানার পরে বসে থাকলো, এত ব্লিডিং হচ্ছে। বাচ্চা মেয়েও তো স্বভাবত বুঝতে পারে না, তো এটা নিয়েই আসে। ব্লিডিং হচ্ছে 1 মাস 2 মাস চলে গেল, তখন হয়তো যখন আর বন্ধ হচ্ছে না তখন ডাক্তারের কাছে আসলো মা, যে না আমার মেয়ের তো মাসিক বন্ধ হচ্ছে না। তো এর মধ্যে মেয়েটা যেটা হচ্ছে, ও অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, ও অ্যানিমিক হয়ে যাচ্ছে, রক্তশূন্যতা ডেভেলপ করে যাচ্ছে। এই সমস্যাটা হয় অনেক সময় একটু, আর জটিলতা বলবো না, পেটে ব্যথা নিয়ে আসতে পারে, বা আবার একটা প্রবলেম নিয়ে আসে অনেকে, দেখা যায় যে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, সাথে একটু অনেকে দেখে যে
একটু লোম হচ্ছে মুখের মধ্যে, বাকি এই জটিলতাগুলো নিয়ে আসে আমাদের কাছে। আচ্ছা, তারা আপনাদের কাছে যথাসময়ে আসছে না, ঠিক কেন আসলে এই জিনিসটা হচ্ছে? না, যথাসময়ে আসতে চায় না, মনে করে যে মাসিক মাত্র শুরু হলো, হয়ে এখনই যাব ডাক্তারের কাছে, এটা বন্ধ হতে চাচ্ছে না, আপসে বন্ধ হয়ে যাবে। যাই আসলে স্বভাবত পিউবার্টি মেনোরেজিয়া যেটা থাকে এটা 2-3 মাস পরে শুরু হয়, অনেকের শুরু হয়ে এটা রেগুলার হতে আসলে সময় লাগে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।